সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এসের নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে চাই। সাম্প্রতিক আমরা দেখেছি যে ৪৩টা পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এই ভ্যাট বৃদ্ধি কতটা যৌক্তিক, এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব তৌফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, সিপিডি। জি, ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দেশে বেশ কিছু পণ্যের উপর যদি ভ্যাট বাড়ে তাহলে পণ্যের দাম বাড়বে, এটা আমরা মনে করি। যদিও উপদেষ্টা বলেছেন দাম বাড়বে না। আপনি কি মনে করেন যে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত এইটা যৌক্তিক হয়েছে কিনা? নির্ভর করছে হলো যে আমি কখন বানানো হলো। আমরা যৌক্তিক হচ্ছে না এটা বললি, কারণ হলো যে এটার সময়োচিত হয়নি। এটা হয়তো আমি মনে করি যে এক সময় আমাদের এটা করতে হতো। দীর্ঘদিন ধরেই আমরা ভ্যাটের একক হারের কথা বলেছেন, এবং এটা বাংলাদেশ যেই ঋণটা নিয়েছে আইএমএফ থেকে, এটার একটা শর্ত হিসেবেও তারা এটা মেনে নিয়েছে। যেটা বিবেচনার জন্য দরকার সেটা হলো যে আমি এখন যে সময়টায় বাড়ালাম, এটা কেন বাড়ালাম। বস্তুত কারণ হলো, আপনি যদি দেখেন আইএমএফ এর ঋণের ভিতরে বাংলাদেশ প্রায় 2 বছর ধরে আছে, এবং এই ঋণটা নেওয়া হয়েছিল কিন্তু আগের সরকারের আমলেই। অর্থনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, আমাদের বৈদেশিক মুদ্রার লেনদেনের যে পরিস্থিতি সেটা যখন তলানিতে গিয়ে ঠেকেছে, আমার রিজার্ভের খুব দ্রুত পতন হচ্ছিল। সেই জায়গায় আমার সামষ্টিক অর্থনীতির ভিতরে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। ওই শৃঙ্খলাটা আনতে আইএমএফ এর সহায়তা চাওয়া হয়েছে, ঋণ চেয়েছি একটা প্রোগ্রামের মতন। সেখানে কতগুলো শর্ত থাকে। এখন সেখানে আপনার আমার দেশের ভেতরে যে সম্পদ সংগ্রহ থেকে আমরা বলি, আমি কর আহরণ সহ সেইটা থেকে শুরু করে আমার ব্যাংকিং ব্যবস্থা, আমার বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এই ধরনের বিভিন্ন ধরনের কতগুলো শর্ত দিয়ে দেওয়া হয়েছে। সেইগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে হয়তো। যে তুমি বলেছিলে যে সব পণ্যের উপরে একই রকম ভ্যাট নিবে, তো তুমি যে কিছু কিছু পণ্যের ছাড় দিয়েছো, সেই ছাড়গুলোকে দেখেন, ইম্পর্টেন্ট হলো, আমি কেন বলছি ইম্পর্টেন্ট হলো, ওরা বলেছে যে এই পরিমাণ রাজস্ব আহরণ তোমার বাড়াতে হবে। এক্স্যাক্টলি যদি আমি বলি, প্রতি বছর 0.5% জিডিপির করে বাড়াতে হবে আমাদের। সেইটা আমরা বাড়াতে পারি নাই, প্রথম বছর পারি নাই, এখন দ্বিতীয় বছরে ফেইলিং এর জায়গায় গেছি। সেই জায়গাটায় সে জোর দিয়েছে যে এটা তুমি করতে হবে। তখন সরকারের হাতে কতগুলো বিষয় নিয়ে তাদের অবজারভেশন ছিল ট্যাক্স বাড়ানোর জন্য। একটা হলো যে আমার কর ছাড়, 3টা জিনিস বলছে। একটা হলো আমার কর ছাড় কমানো, দ্বিতীয় হলো আমার ট্যাক্স ফাঁকি কমানো, আর তৃতীয় হলো আমার ভ্যাটের একক হার করে এটাকে সমান জায়গায় আনা। আবার তাদের আর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে আমার যে বাইরের থেকে যে আমি পণ্য আনি আমদানির উপরে, সেইটার উপরে করটাকে ওনারা কমিয়ে আনতে বলেছেন আস্তে আস্তে, কারণ আমরা সামনে ওই স্বল্পোন্নত দেশ থেকে যেহেতু বের হয়ে যাবে, আমাদের এটা বের হতে হবে। সো সেইটার যুক্তিকরণ, ওখানে আবার কর কমে যাবে আমাদের আহরণ। হ্যাঁ, তো এই 3টা যে তার অপশন আছে, কর ছাড় কমানো, তার কর ফাঁকি রোধ এবং ভ্যাটের কমানো। আপনি সরকার যেটা করছে সবচেয়ে সহজ, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে, হ্যাঁ, সো ব্যুরোক্রেটিক প্রসেসে সবচেয়ে সহজ তার জন্য হলো জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া, করের হারটা বাড়িয়ে দেওয়া, যৌক্তিকরণ করা। এটা করতে হবে, এইটা আগে চট করে ভ্যাটটা যদি বাড়িয়ে দেয় তাড়াতাড়ি আসবে। আমি যদি একটু আপনার সাথে যোগ করতে চাই, মানে জনগণের পক্ষ থেকে আমি যা বুঝি তা যদি বলি, যে ভ্যাটের হারটা কলমের খোঁচাতেই চট করে বাড়িয়ে দেওয়া যাবে। চট করে বাড়িয়ে দাও, যে পরিমাণ ভ্যাট আদায় হয়। আমি যতটুকু তথ্য জানি যে 5,25,000-এর মতো ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যার মধ্যে 3.5 লক্ষের মতো ভ্যাট দিয়ে থাকে, আর বাকি 2.25 লক্ষ ভ্যাট দেয় না। তো ওই 2.25 লক্ষ থেকে, হ্যাঁ, ওই 2.25 লক্ষ থেকে ভ্যাট আদায় করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি সহজ হচ্ছে চট করে একটু কিছু পণ্যের উপরে ভ্যাটটা বাড়িয়ে দাও এবং এই ভ্যাটের টাকাটা জনগণের ঘাট থেকে নিয়ে আসো, তাই তো? হ্যাঁ, বাকি দুটো এই কারণে কিন্তু বিগত সরকারকে মানুষ অপছন্দ করত না। সেই একই ঘটনা তো এই সরকারও করলেন। যেটা বিষয় সেটা হলো একটা প্রশাসনিক সিদ্ধান্ত, কারণ আপনার হলো যে কর ফাঁকি রোধ করা। এবং অনেক ক্ষেত্রে দেখেন, অনেক সময় আমরা এটা দীর্ঘ সময় আমাদের বিভিন্ন গবেষণায় এবং ইসের ভিতরে আছে যে অনেক সময় সরকারকে আসলে আমরা ভ্যাট দেই ভোক্তা হিসেবে, বা
কর দেই, কিন্তু এটা ওনার কোষাগার পর্যন্ত বোঝায় না। কারণ যে আমরা যেই আসলে তো কতগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে যখন আপনি দেন তখন মূল্যের সাথে ভ্যাটটা আছে, কিন্তু তারা ঠিক মতো এক্স্যাক্টলি যত টাকা সরকারকে দেওয়ার কথা তত টাকা হয়তো দেন না। তো এই কর ফাঁকি রোধ করাটা এইটা একটু কষ্টকর। তার থেকে সহজ হলো এইটাকে আপনি যদি করলেন এক ধাপে আপনার অনেকগুলো টাকা আসবে। এখন দেখেন আপনি নতুন করে আলোচনা এসছে ওই 43 প্রোডাক্টের বাইরে যে মোবাইল ফোনের উপরে আরেকটু সারচার্জ আছে, এটা বাড়ায় দেওয়া, ওই যে এসডি যেটা আছে এটা এখন আলোচনার ভিতরে আছে। হ্যাঁ, এটা হয়তো বাড়িয়ে, এটাও সহজ, এটাও মানুষের কাছ থেকে চট করে কিছু টাকা তুলে নেওয়া যায়। ইউজার প্রচুর, আপনি 2-3 টাকা বাড়িয়ে দিলে আপনি যে পরিমাণ ট্রানজাকশন হয় এটা হাজার খান। আর এগুলো নিয়ে তো আর খুব একটা ভয়েস রেজও হয় না, দাম বাড়ুক মানুষ খরচ করতে থাকে। ভয়েস রেজ করবেন হলো যে কে করবে, জনগণের তো কোনো সংঘবদ্ধ অবস্থা নাই। হ্যাঁ, আবার দেখেন কর ছাড়ের আলোচনা এটা আছে, ওই ভ্যাটের হার কম, এটা একটা এক ধরনের কর ছাড়, সুতরাং এটাকে যৌক্তিক করার কথা, আমরা কমিটমেন্ট আমাদের আছে। কিন্তু কর ছাড়টা বড় আকারে আছে কিন্তু আপনার আমরা যেটা বলি প্রত্যক্ষ করের ক্ষেত্রে, আয় করের ক্ষেত্রে আপনি কর ছাড়টা কমিয়ে ওইটা আপনার অনেক বেশি রেশনাল হবে। আপনার যে বৈষম্যের আলোচনা আছে ওইটা, কারণ ওইটা যার যত ক্ষমতা সেই ক্ষমতার ভিত্তিতে কিন্তু সে দেয়। ওই জায়গাটাতে আপনি ফোকাস না করে আপনি পরোক্ষ করে করছেন, কারণ এটা ওই যে বললাম যে আপনি একটু বাড়িয়ে দিলে আপনার যদি পানিটা পড়েও যায় ওই ফাঁকি মাঝখান দিয়ে, তারপরেও অনেকখানি আপনার একটা বুস্ট হয়ে যাবে খুব দ্রুত। তো এইটা আমি মনে করি যে একটা সহজ রাস্তার ভিতরে চলে গেছে। তো এই সহজ রাস্তাটা কি করে জনগণের জনজীবনে প্রভাব ফেলে না? অর্থ উপদেষ্টা বললেন এর প্রভাব ফেলবে না, এমনকি এতক্ষণ আমরা আলোচনা করলাম যে IMF এর প্রেসক্রিপশনেই আসলে এটা এসেছে। এই প্রশ্নটা একজন জার্নালিস্ট ওনাকে করেছিলেন যে এটা কি IMF এর প্রেসক্রিপশনে করা হয়েছে, উনি বললেন যে না, সব দিক বিবেচনা করে এটা করা হয়েছে। আমি দেখেন যখন ওই দায়িত্বে আপনি থাকবেন না, আপনার জন্য এটা খুবই হয়তো মনে করা কষ্ট হতে পারে যে আপনি কারোর চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বা পরিস্থিতির শিকার হয়ে নিচ্ছেন, এটা তো কেউই বলতে চাবে না। উনি হয়তো ওই বিবেচনার ভিতরে আছে। আমি যেটা বললাম যে পরিকল্পনায় ছিল যে আপনার ভ্যাটের এই হারটা সমান জায়গায় যাবে, এইটাও অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওকে, তো হ্যাঁ, আরেকটু যোগ করি আমি, এটা গেল উপদেষ্টার কথা। NBR বলছে যে এই যে সকল পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে তার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। তো শিশু খাদ্য, গুঁড়া দুধ, মানুষের বেঁচে থাকার উপাদান, ওষুধ, এগুলো নিত্য প্রয়োজনীয় কি আসলে না? আচ্ছা, এগুলো তো ভ্যাট বাড়ানো হয়েছে। আচ্ছা আমি বলি, এখন হলো যে নিত্য প্রয়োজনীয় বলতে উনি কার নিত্য প্রয়োজন? আমরা স্বাভাবিকভাবে যখন সাধারণভাবে যখন আমরা একটা স্বাভাবিক সময়ে আমরা যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলি তখন আমরা বলি হলো যে একেবারে দরিদ্র মানুষের যেই মূল খরচের জায়গাগুলো সেইটার কথা, ধরেন চাল, ডাল, আটা, তেল, এই ধরনের পণ্য। এখন মূল্যস্ফীতি একটা অস্বাভাবিক জায়গায় রয়েছে। এখন শুধু একেবারে দরিদ্র মানুষরা এটার চাপে নাই, এখন কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত এবং কোনো কোনো ক্ষেত্রে উচ্চ মধ্যবিত্ত চাপের মধ্যে পড়ে গেছে। কারণ যারা হয়তো দিন আনি দিন খাই অবস্থাতেও ছিলেন না, তাদের ওখানেও চাপটা এমন বেড়েছে যে তাদের এখন আর কোনো সঞ্চয় নাই। তারা আগে যেই ধরনের জায়গায় বিনিয়োগ করতেন, ইনক্লুডিং আমি শিক্ষা স্বাস্থ্যের মতো জায়গাকে বিনিয়োগ হিসেবেই ধরছি, যে একটা পরের ছেলে মেয়েকে পড়ানোর জন্য যেই পরিবার ইনভেস্ট করে, এটা খরচ করে বলবো না, আমি বলবো যে তারা বিনিয়োগ করে। তো সেই ধরনের জায়গায় তাদের কাটছাট করতে হবে এখন, এবং হচ্ছে, এবং এটা দীর্ঘ সময় ধরে চলছে, এমন না যে মূল্যস্ফীতি 3-4 মাসের ব্যাপার। প্রায় আপনি চিন্তা করে দেখেন এখন 2.5-3 বছর হতে চলেছে উচ্চ মূল্যস্ফীতির ভিতরে আমরা আছি। এই সময়ে প্রতিটা জিনিসই আরো করে মানে কষ্টর উপরে আরেকটু, ওই যে আমরা বলি না যে মানে আটি শাকের আটি দেওয়া হয় বোঝার উপরে, এটা ওই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এখন পার্সেন্ট টু পার্সেন্ট তো ভ্যারি করে। আপনি ধরেন যদি ঠিক মতো ভ্যাট আরোপ হয় এবং এটা আদায় হয়, তাহলে আপনি যে বলেন যে ওষুধের মতো পণ্য ওখানে আছে, ওখানে যারা ছোট রেস্টুরেন্টের ভিতরে আছেন, ওই রেস্টুরেন্টের ভেতরেও আছেন, অনেকে আছেন যে যারা রেস্টুরেন্টের বিষয়টা যেহেতু বললেন, আমার এখানে একটা কোশ্চেন ছিল। উপদেষ্টা বললেন যে রেস্টুরেন্ট বলতে ভাতের হোটেলে ট্যাক্স বাড়বে, ভ্যাট বাড়বে, ব্যাপারটা এরকম না। 3 তারকার উপরে যে রেস্টুরেন্ট 3 তারকার উপরে নির্বাচন করাটা মানে এটা একটু কনফিউজিং। ওটার তো একটা ভাগ করা আছে ভ্যাটের ক্ষেত্রে, আপনার যে এসি সম্পন্ন এবং ওইটা তো ক্যাটাগরি আছে, এটা তো আলাদা করে 3 তারকার উপরে বলে তো আর কিছু নাই না।
সো ওইটাই আমি বলছি যে একেবারে নাই এরকম হোটেল রেস্টুরেন্টও আছে। এখন অ্যাপ্লিকেবল কোথায় করবেন, কতটা এনফোর্স হবে সেটাই না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো দুটো। একটা হলো যে ভ্যাটগুলো বাড়ালেন, সেই ভ্যাটটা ওনারা আসলে আমরা যেটাকে বলি ভ্যাটে ক্রেডিট নিতে পারবেন কিনা। সমস্যা যেটা হয় ছোট কোম্পানির জন্য বা দেশীয় এই ধরনের ইয়ের ক্ষেত্রে, এদের ওই অ্যাকাউন্টিং ব্যবস্থাটা নাই। বড় কোম্পানি, বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা বড় যারা পণ্য বিপণন করেন তাদের জন্য ভ্যাট ক্রেডিট নিতে পারেন। এক স্টেজে দিয়েছেন আর এক স্টেজে দেন, তো ওনারা ভ্যাটটা দেন না, ভাগ করে যায়। কিন্তু এইটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আপনার যারা দেশীয় কাপড় তৈরি করবেন, হ্যাঁ, ফ্যাশন তৈরি করেন, তারা যাদের কাছ থেকে এই কাপড় বা সুতা বা ওই কাটিংটা ওনারা করে নিয়ে আসেন, প্রস্তুত করে নিয়ে আসেন, অনেকেই গ্রামীণ হয়তো কোনো মানুষের কাছ থেকে এই ধরনের জিনিস কালেক্ট করেন, তারপর ওটা ডিজাইন করেন বা সাপ্লায়ার আছে, এইটা তাদের জন্য চাপের হবে, কারণ তারা কোনো কাগজপত্র মেনটেন করেন না নিচের লেভেলে। ফলে পুরো মূল্যের উপরেই তাকে 15% ভ্যাট হবে। যে কেউ যদি ওই সুতা আমদানির ক্ষেত্রে ভ্যাট বা ট্যাক্স দিয়েও থাকেন আমদানি পর্যায়ে, কারণ ওই ছোট গ্রামের যেই লোকটা যখন সুতা ছোট কারখানা, যে ছোট ছোট আমরা দেখি যে ঢাকার আশেপাশে অনেকগুলো ছোট ছোট কারখানা কিনছেন, তখন কিন্তু আমদানির উপরে ভ্যাট আসলে দিয়ে আসছেন, কারণ সুতা আমদানি হলে যদি লিগ্যাল প্রসেস হয়, কেউ চুরি করলে এটা আলাদা কথা। এদের জন্য ওই ক্রেডিটটা নেওয়া সম্ভব হয় না। আপনার একই রকম উনি তো সুতা কিনছেন, যে ওখানে ভ্যাট কত টাকা এই সুতায় দেওয়া হয়েছিল ওই ক্যালকুলেশন তো উনি বিয়ার করে সঙ্গে নিয়ে আসতে পারবেন না। একই রকম একটা রেস্টুরেন্টের ভিতরে বলি যে যারা বড় রেস্টুরেন্ট, তারা যখন ওই আপনার ভোজ্য তেলের উপরে আপনি বা বিদ্যুতের উপরে তারা যে ভ্যাটটা দিচ্ছেন ওইটাকে তারা ভ্যাট ক্রেডিট হিসেবে নিয়ে নিতে পারবেন, কিন্তু এইটা অন্যরা পারবেন না। তো ওই অ্যাবিলিটির ব্যাপার আছে। আর সেকেন্ড যেটা আছে সেটা হলো যে এইটা কি মেসেজ দিবে। আপনি যেটা হয় বাংলাদেশে, এবং এটা প্র্যাকটিক্যাল, আমার থিওরিটিক্যাল আলোচনা করে তো লাভ নাই, সেটা প্র্যাকটিক্যালি আপনার সবাই কিছু না কিছু দাম বাড়িয়ে দিবে, বলবে যে এটা নিয়ে আমরা বিরতির পরে আলোচনা করব যে এই 43টা পণ্যেরই কি আসলে বাস্তবে দাম বাড়বে আমরা দেখব, নাকি সব সময় যেমনটা দেখি যে কিছু পণ্যের দাম বাড়লে অন্য সকল পণ্যের দাম বেড়ে যায়। দর্শক, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত আমাদের অর্থনীতির কথা অনুষ্ঠানে। বিরতির আগে আমরা বলেছিলাম ভ্যাট বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে, ভ্যাট বৃদ্ধির প্রভাব, জনজীবনের প্রভাব, জিনিসপত্রের দাম বাড়বে এর প্রভাব, এবং যে 43টা পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির কথা বলা হয়েছে সেই 43টা পণ্যের প্রভাবে পাশাপাশি অন্যান্য আরও অনেক পণ্যের দাম বেড়ে যায় কিনা এই আশঙ্কা নিয়ে আমরা কথা বলবো বলেছিলাম, এবং সেটাই বলতে চাই। আপনি বলছিলেন বিরতির আগে যে শঙ্কা রয়েছে অন্য পণ্যেরও দাম বেড়ে যাওয়ার, যেগুলোর ভ্যাট বাড়ানো হয়নি তারপরেও। যেটা হয় যে আপনার মানে বাংলাদেশে যেটা হয় যে আপনার একটা পণ্য থেকে আরেকটা পণ্য যখন বাড়তে থাকে না, তখন আপনার মানে এইটার প্রভাব সার্বিকভাবে তখন মূল্যস্ফীতির উপরে পড়ে। মানে আপনার দেখেন, আমাদের এখন তো সবজির দাম কমছে, হ্যাঁ, এটা কিছুটা মানুষের স্বস্তি দিচ্ছে, তখন আপনি আরেকটা জিনিস বাড়িয়ে দিলেন, তো তখন এটা আপনার ওই মূল্যস্ফীতির হ্রাসের ক্ষেত্রে যেই একটা মানুষের স্বস্তির জায়গাটা দেখা শুরু করেছিল, ওই জায়গায় আপনি আবার একটা ডিস্টরশন করে দিলেন ওই ডাউনওয়ার্ড ট্রেন্ডের দিকে। ওইটা একটা প্রভাব পড়তে পারে, এটা মানে কারণ বাংলাদেশে ফুললি এই মার্কেট সিস্টেমের ভিতরে একদম ফুললি এফিশিয়েন্টলি চলেন, এটা হলো বাস্তবতা। তো সেই জায়গাটা একটা বড় ধরনের আমাদের চ্যালেঞ্জ আছে আর কি। তো সেকেন্ড যেটা আছে সেটা হলো যে সার্বিকভাবে মার্কেটের সিগন্যাল, মানুষের যেভাবে পারসেপশন থাকে, সেই জায়গাটা একটা আঘাত আসলো আর কি, যে আপনি সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন এর মধ্যে দেখেন আপনি প্রশংসনীয়ভাবে ওনারা অনেকগুলো জায়গায় কিন্তু ট্যাক্স কমিয়েছিলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানির ক্ষেত্রে, সয়াবিন তেল থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে অনেকগুলো জায়গায়, এগুলো প্রশংসনীয় ছিল। এবং এইটার ফল ধরেন আর সাথে সাথে না হলেও আপনি 1 মাস 2 মাসের ভিতরে আপনি কিছুটা হলেও পেয়েছি। তো সেইটা কিছুটা মানুষের মধ্যে এক ধরনের কনফিডেন্স তৈরি হয়তো করছিল, আচ্ছা ঠিক আছে সামনে এত কমবে, আর একটু ধৈর্য ধরুন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছিলেন যে আরও আপনাদের কিছুটা ওয়েট করতে হবে, আগামী বছর গিয়ে এটা কমে আসবে, জুন পর্যন্ত হয়তো কমবে না, তারপরে কমবে। ওই বিশ্বাসের জায়গায় নাড়া দিচ্ছেন কিনা আর কি।
নানা দিচ্ছেন না, শুধু নানা তো দিয়েছেন, কারণ এটা সার্বিকতার কথা বলছি আমি। এখন হলো যে ইনফ্লেশন জিনিসটা এমন না যে আপনি এটাকে দেখেন, গত সরকারের সময় যারা নীতি নির্ধারণের ভিতরে ছিলেন তারা খুবই অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এটার ভিতরে কেমন আছেন এইটার ভিতরে আবদ্ধ থাকেন। আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা প্রত্যেকে জানি আমাদের ইনফ্লেশন কতখানি হয়েছে। মানে যেই মানুষগুলো তার একটা সীমিত আয় দিয়ে সংসার চালান, তার ভিতরে হয়তো উনি কিছুটা সেভিংসও করেন, বিনিয়োগও করেন, কিন্তু সীমিত আয়ের ভিতরে যখন আপনি সংসার চালাবেন তখন আপনার গত বছরের তুলনায় বা গত মাসের তুলনায় আপনার খরচের পরিমাণ কি বাড়লো কমলো তখন জনগণ বুঝতেই পারছে, তখন আপনাকে দরিদ্র হইতে হবে না। তো সেই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর কি। তো আপনার সেই সাধারণভাবে এবং বিশেষত যখন লম্বা সময় ধরে চলে মূল্যস্তরটা কিন্তু অনেক উপরে পৌঁছে গেছে। মূল্যস্ফীতি কম থাকলেও মূল্যস্তর কিন্তু কমে গেছে এবং আপনাকে চিন্তা করতে হবে একই সময়ে মানুষের আয় কিন্তু সেইভাবে বাড়ে নাই। বিভিন্ন জন বিভিন্নভাবে কপিং করছে। আসলে কি আয় বেড়েছে মানুষের? কিছু কিছু তো বেড়েছে, এইটা তো কম না সেই সংখ্যাটা। সেটা তো আপনি বললেন যে কিছু বেড়েছে। আপনি যেমন ধরেন আপনার আগে আপনি যে রিক্সা ভাড়া দিতেন তার থেকে রিক্সা ভাড়া বেড়েছে না, তো রিক্সাওয়ালার আয় তো বেড়েছে। সেইটা অনুযায়ী যাদের পক্ষে মানুষ কি জিম্মি করে টাকা আদায় করা সম্ভব শুধু তারাই বাড়াতে পেরেছে, বাকিরা কিন্তু ইনফর্মাল সেক্টরে এটা ইনফর্মাল সেক্টরে কিছু বেড়েছে। স্যালারিড লোক যারা আছেন এবং এটা একটা বড় অংশ, এইটাও আপনার কিন্তু অত বাড়ছে। ফর এক্সাম্পল গার্মেন্টস, আবার ধরেন স্যালারি কি বেড়েছে? না, অত বেড়েছে কিন্তু অতখানি না। এখানে তো অনেক কোটি কোটি মানুষের জীবন নির্ভর করছে ওই জায়গায়। আপনার প্রত্যেকে হয়তো বেড়েছে, আমি এইজন্যই মানে এটাকে প্রকৃত সত্য ভাষণে থাকতে চাচ্ছি আর কি। বেড়েছে কিন্তু মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে না নিঃসন্দেহে। এখন ফলে যেটা হচ্ছে, যেমন কৃষকের আলোচনা, কৃষকরা হয়তো চালে কিছুটা ভালো পেয়েছেন, আবার যারা সবজি চাষ করছে একদম ডুবেছে, তাদের অবস্থা খারাপ, একদম ডুবেছে সবজিতে। তো এই রকম পরিস্থিতিতে ওনাদের যখন ওই ওষুধটা কিনতে হবে, একটা পণ্যের দামও যখন আপনি নতুন করে বাড়ানোর প্রক্রিয়ার ভিতরে চলে যান, ওইটা তাদের মননের ভেতরেও কিন্তু তখন এটা প্রভাব ফেলবে আর কি। ডেফিনেটলি মানে মানুষের কিন্তু একটা স্ট্রেট কাট পারসেপশন ছিল যে বিগত সরকার যারা ছিল তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ ছিল, তারা নিজেরাই এখানে জড়িত ছিল, তাদের বিভিন্ন কারসাজির কারণে এটা হচ্ছিল না। এবং বর্তমানে এসে মানুষ আশা করছিল যে অ্যাটলিস্ট এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট মানুষকে একটু শান্তি দেবে, স্বস্তি দেবে। চেষ্টা করেছে, কিছুটা হয়েছে, আপনি বলছিলেন কিছুটা হয়েছে, কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু এই আশঙ্কাটা তো এখন ভীষণভাবে মানুষকে জায়গা দিচ্ছে। এবং মুখে মুখে মানুষের যে ভ্যাট বাড়াই দিচ্ছে নাকি শুনলাম, এখন তো সব কিছুর দাম বেড়ে যাবে, এখন কি হবে, মানে একটা আতঙ্ক। সেইটা আমি এই জন্য বলছি যে আপনার ইনফ্লেশন এক্সপেকটেশন বলে আমরা অর্থনীতির বিশেষ ভাষায় একটা কথা আছে, ইনফ্লেশন এক্সপেকটেশন আপনি যদি বাড়াতে থাকেন তাহলে আবার এটা বাড়তে থাকে। তো আমার কাছে যেটা মনে হয় যে কতগুলো কোঅর্ডিনেশনের ইস্যু আছে আর কি, যে সিদ্ধান্তগুলো এখন হচ্ছে সেইখানে কিছুটা সমন্বয়হীনতা আমার কাছে মনে হয় যে আছে। যেমন আমার কাছে মনে হয় যে যোগানের দিক থেকে আরও একটু বেশি সরকারকে মনোযোগী হতে হবে যোগান বাড়ানোর ক্ষেত্রে। এটা আমদানির ক্ষেত্রে বলি, এইটা আমি উৎপাদনের ক্ষেত্রে বলি, মানে কৃষকদেরকে আরও বেশি প্রণোদনা দেওয়ার বিষয়টা বড় করে চলে আসবে। কৃষকদের বিষয়টা যেহেতু আসছে, একটু আলোচনা করতে চাই এই জায়গায়। আপনি বলছিলেন যে সবজির দাম কমেছে এবং বঞ্চিত কে হয়েছে? কৃষক। সবচেয়ে বঞ্চিত হয়েছে কিন্তু কৃষক। সে উৎপাদন করেছে, সেই ন্যায্য মূল্যকে, ন্যূনতম মূল্যও পায়নি সে। তো এই জায়গাটাকে প্রণোদনা দিয়ে নাকি কৃষক যাতে মূল্য পায় কোনো একটা কাঠামো তৈরি করে, অথবা পণ্যগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করে, এমন কি কিছু আসলে করা উচিত না? দুটো ভিন্ন ভিন্ন প্রক্রিয়া। একটা হলো যে আপনার ওই কাঠামো তৈরি করাটার জন্য আপনি হয়তো কাজ শুরু করতে পারেন, পুরোপুরি ফল পেতে আপনার সময় লাগবে, কারণ কাঠামো একটা তৈরি হতে আপনার সময় লাগবে। আপনি যদি বাজার কাঠামোর ভিতরে, আমি শুনেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনারা পণ্য বিপণনের জন্য, বাজারজাতকরণের জন্য সরাসরি কৃষকের পণ্য যেন ভোক্তার কাছে আসতে পারে, বিশেষত শহরাঞ্চলে, সেই বিষয়ে ওনারা কাজ করছেন। ট্রাক দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ট্রাক দেওয়ার ব্যবস্থা করছেন। তো ওই ধরনের কাজ হচ্ছে, কিন্তু এটা তৈরি হতে সময় লাগবে। আর একটা হলো যে আপনার আগামী সিজনেই যেটা আপনার দরকার হবে, যেমন আপনার এখন শীতের সিজনটা শেষ হয়ে গেল, তো এখনই বোরোর জন্য কিন্তু আপনি বড় ফসলের জন্য মেজরই লাগবে। বড় ফসলটা আপনার যারা কৃষকরা থাকছেন আমাদের সবচাইতে বড় ফসল, এবং এটা আমরা বলি যে ক্যাপিটাল ইন্টেন্সিভ ক্রপ। আপনি আমনটাই আপনার অত সার, বিদ্যুৎ এবং এটার জন্য দরকার না। এই জায়গাটা যেমন আপনি ঋণ প্রবাহ আপনার বাড়ানোটা
খুবই গুরুত্বপূর্ণ হবে, আপনার সারের দাম এখানে খুব গুরুত্বপূর্ণ হবে, এখানে বিদ্যুতের দাম খুবই গুরুত্বপূর্ণ হবে। ওই জায়গাগুলোতে আমি মনে করি যে একটু স্পেশাল কেয়ারটা দরকার আছে। একটা জায়গায় হলো আপনার উৎপাদন খরচের জায়গা, আর একটা হলো আপনি বিপণনের জায়গা। এখন একটা করবো বলে আরেকটা করা যাবে না এমন কোনো কথা নাই। দ্যাট ইজ দ্য হোল সিনারিও। আমি একটা তো করছি, তাইলে এটা কমছে না কেন? কারণ এটা রোগটা এত বিস্তৃত যে আপনি শুধুমাত্র ওই মুদ্রানীতি দিয়ে, শুধুমাত্র আপনি দুটো তিনটে পণ্যের করের হার কমিয়ে আপনি এটাকে সামগ্রিকতাতে আপনার পাঠানো কঠিন। এখন ধরেন আমি যদি নিজেই প্রশ্ন করতে চাই, এই যে ধরেন 12,000 কোটি টাকার মতো বলছেন যে ওনারা অতিরিক্ত কর আদায় হবে এই ভ্যাটের ফলে, এই 12,000 কোটি টাকা আপনি কিভাবে খরচ করবেন? যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, এইটা এখন একটা বড় প্রশ্ন যে আপনি এই 12,000 কোটি টাকা কিসে খরচ করবেন। একটা হতো আপনি বিজনেস অ্যাজ রুরালে করতে পারবেন, যে স্বাভাবিকভাবে সবাই যেরকম আছে সমান ভাগ করে নিয়ে চলে যাবে। আর যদি আপনি চিন্তা করেন যে এইটাকে আমি একটু দরিদ্র মানুষ, সীমিত আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কার্যক্রমগুলো আছে এইটাতে জোরদারে ব্যবহার করব, যেমন আমি এই 12,000 কোটি টাকার পুরোটাই আমি ওই টিসিবির বিক্রি থেকে শুরু করে আমার যে বিভিন্ন ধরনের মানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেইখানে আমি খরচটা করব। খাদ্যের সরবরাহের জন্য খাদ্য বাজেটে আমি এটাকে ব্যবহার করব। তাহলে হয়তো এইটার যে অর্থটা আপনি পাচ্ছেন সেটার ডিস্ট্রিবিউশনটা আবার ঠিক হচ্ছে। আর কিন্তু এই ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু কোনো রূপরেখা না এখনো পাওয়া যায়। তো আমি এটাই বলছি যে আপনার অ্যাজ এ পলিসি মেকার এই মেসেজিং এর দরকার আছে যে আপনি যে টাকা তুলবেন সেই টাকাকে আপনি কি করবেন। আর যদি হয় যে এই টাকা দিয়ে আমি সরকারি লোকজনের মহার্ঘ ভাতা দিব, তাহলে এটার ইমপ্লিকেশন আর একটা হবে। কারণ আপনি টু দ্য পয়েন্ট একটা কথা বলেছেন, এখানে কিন্তু মানুষের মনে একটা ক্ষোভ আছে বা একটা কষ্ট আছে। এটা ক্ষোভ না, এটা একটা কষ্ট। কষ্টটা হচ্ছে যে আমি যে ভ্যাটটা দিচ্ছি, আমি যে ট্যাক্সটা দিচ্ছি, বিনিময়ে আমি কি পাচ্ছি সেটাই। এবং আপনি সবচেয়ে বড় কথা হলো যে আপনার যারা দরিদ্র মানুষ, সীমিত আয়ের মানুষ আছেন, যারা চাপের ভিতরে আছেন মূল্যস্ফীতির, তাদের জন্য আপনি এইটার অর্থটা ব্যবহার করছেন কিনা এবং তারা এটা ফিল করছেন কিনা। এইটার একটা পলিটিক্যাল ইকোনমি আছে, ইকোনমিক সাইড তো আছে। আপনি রিডিস্ট্রিবিউট অফ ওয়েলথ এবং যার বেশি কষ্ট আছে তাকে আপনি একটা বেনিফিট দেওয়ার চেষ্টা করলেন। হ্যাঁ, যে আমার যারা ধনী মানুষ আছে তাদের কাছ থেকে নিব, সে 5 তারকা হোটেলে গিয়ে এমনিও খাবে, তার কাছ থেকে একটু বেশি কর নেই, অন্যদের একটু কর বাড়লো, আছে এই টাকাটাকে নিয়ে আমি আবার দরিদ্র মানুষের মধ্যে দিয়ে দিব। দেন আপনি টাকাটাকে চ্যানেল করে আপনি অর্থনীতির ভিতরে আপনি ওয়েলফেয়ার বাড়াচ্ছেন। আপনি সেই রকম যদি একটা ওয়েলফেয়ার স্টেট হন, তাহলে আপনার চিন্তা এটার ভিতর থাকবে। আর যদি আপনি হয় যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে কারণ আমার প্রশাসনকে খুশি রাখতে হবে, তাইলে এটা আর একটা রেজাল্ট করবে। কারণ দ্য মোমেন্ট আপনি সরকারি খরচ, আমরা অতীত থেকে দেখেছি তো যে সরকারি খরচ মানে যারা চাকরিজীবী আছেন তাদের মহার্ঘ ভাতা যখন আপনি দিয়ে দিবেন, সবকিছুর দাম আর একবার দফা বাইরে যাবে দেখবেন। তো IMF এর প্রেসক্রিপশনে টাকাটা বাড়ানো হলো বলে আমরা বুঝলাম। না, এটা আমি ধারণা করছি বড় আকারে, কারণ আদারওয়াইজ আপনি এত বড় সিদ্ধান্ত এইরকম একটা সময়ে নেওয়ার কোনো কারণ নেই। IMF এর ওখানে কোনো প্রেসক্রিপশন নেই যে এই টাকাটা ডিস্ট্রিবিউশন কোথায় হবে? হ্যাঁ, ওনারা ফ্লোর বলে দিয়েছেন সোশ্যাল প্রোটেকশনে কত টাকা দিতে হবে, ওইগুলার তো আবার হিসাবের কারসাজি আছে। ওখানে তো বিভিন্ন ধরনের সরকারি, আমি যে আমাদেরকে তো চেয়ে থাকতে হবে হিসাবের কারসাজিটা কার পক্ষ থেকে? যেমন আপনার সরকার পক্ষ থেকে, তো এখন এই সরকারের পক্ষ থেকে তো আর বাজেট পাই নাই। আগের সরকার তো বিভিন্ন ধরনের জিনিস ওই সোশ্যাল প্রোটেকশনের ভিতরে, বাজেটের ভিতরে দেখিয়ে ওটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতো। যার মধ্যে একটা ছিল হলো আপনার মানে সঞ্চয়পত্রের খরচ থেকে শুরু করে তাদের সরকারি লোকজনের যে পেনশনের খরচ থেকে শুরু করে আপনি এমনকি আমাদের যে কৃষি ভর্তুকি আছে ওইটাকেও সামাজিক নিরাপত্তার ভিতরে দেখায়। তো পৃথিবীর কোনো দেশ দেখায় না। তো ওই ধরনের ডিস্টরশন তো আছে। তো আপনি কোথায় বাড়াবেন, ওই যে বললাম যে এইটা খুব ইম্পর্টেন্ট হবে, যে টাকাটা এখন খরচ করবেন কিভাবে। সিদ্ধান্ত তো একটা নিয়েছেন, এটা থেকে আপনি বের হয়ে আসবেন না, তাহলে আপনি খরচ করবেন কিভাবে? কারণ দিন শেষে এটা একভাবে সহিষ্ণুতার প্রকাশ পাবে। কারণ মানুষ এখন যেই আমরা রিফর্মের কথা বলছি, এখন যে আমরা গণতান্ত্রিক উত্তরণের কথা বলছি, যে রূপান্তরমুখী আমরা নীতি ব্যবস্থার কথা বলছি, আর সেইটার জন্য আপনার মানুষের একটা সার্বিক সহায়তা লাগবে, আপনার রাজনৈতিক দলের লাগবে, আপনার সাধারণ মানুষেরও লাগবে। তাদের সহিষ্ণুতা যদি কমে যায়, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই রূপান্তরমুখী চিন্তার থেকে ওনাদের উদ্ভব,
সেই রূপান্তরমুখী চিন্তা পরিবর্তন করবে, দেশকে ভালোভাবে পরিবর্তন করবে। আমি পরিবর্তন না, আমি রূপান্তর শব্দটা ব্যবহার করছি, যে যেন একটা পজিটিভ ট্রান্সফরমেশন, ইটস নট এ চেঞ্জ, এটা স্বল্প মেয়াদী হবে না, এমন রিফর্মের কথা যেহেতু বলছেন ওনারা আগের ব্যবস্থায় ফেরত যাব না, এইটাই হলো কমিটমেন্ট, এইটাই আমাদের এক্সপেকটেশন। তো জনগণের সেই এক্সপেকটেশনকে রাখতে হলে ওনার এই অর্থনৈতিক ব্যবস্থাপনার যে বিশৃঙ্খলা আছে এইটাকে একটা ম্যানেজমেন্টের ভিতরে ওনাদের রাখাটা খুব জরুরি। তাহলে সাধারণ মানুষের সমর্থনটা ওনাদের যেই রূপান্তরমুখী কার্যক্রম আছে সেই কার্যক্রমের ভিতরে অনেক বেশি প্রতীয়মান হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান এতক্ষণ উপভোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত কতটা যৌক্তিক। আমরা আলোচনায় উঠে এসেছে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত যৌক্তিক, তবে সময়টা যৌক্তিক মনে হয় না। এখনই এই সিদ্ধান্তটা নেওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে গেছে, কারণ মানুষ এমনিতেই মূল্যস্ফীতির একটা চাপে রয়েছে, সেই চাপটা হয়তো সামনে আরও বাড়বে, কয়জন সেটা নিবে এবং এর বিরূপ প্রতিক্রিয়া কি দেখা দিতে পারে সেটা হয়তো সময় বলে দেবে, হয়তো বা ভালো কিছুও হতে পারে। যেমনটা আমরা আলোচনায় বলেছি যে এই ভ্যাটের টাকাটা দিয়ে যদি একেবারে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজে লাগানো যায়, নিশ্চয়ই এর ভালো রেজাল্টও আমরা আমাদের দেশে দেখতে পাবো। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।